ইসরায়েল যেমন করেছে গাজাকে তেমন করে দেওয়া হবে বাংলাদেশকে, এবং এ ব্যাপারে দিল্লির ক্রমশ দৃঢ়তর অবস্থান। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পশ্চিমবঙ্গের নতুন সরকারের উদ্যোগ এবং বাংলাদেশের যুদ্ধ উন্মাদনা। বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার প্রেক্ষিতে কঠোরতর অনুপ্রবেশ বিরোধী অবস্থান খুব শীঘ্রই একটি ফ্ল্যাশ পয়েন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। ইসরায়েল যেভাবে গাজায় ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে ভারতের ব্যবস্থা গ্রহণ সেই পথে হবে, এই বলে শুভেন্দু অধিকারী যে হুমকি দিয়েছেন সেটাকে কেবলমাত্র কথার কথা বা ফাঁকা বুলি হিসেবে ধরলে ভুল হবে বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিক্ষোভ একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। সরকার সেদিকে নজর দিতে বাধ্য, আর এটা করতে গেলে দুদেশের সম্পর্ক চরমে পৌঁছতে পারে। বাড়তি উত্তেজনার কারণ বাংলাদেশের বিএনপি সরকারের চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা। এই প্রেক্ষিতে যুদ্ধের দামামা বাজছে কিনা কিংবা কতটা কাছে সেই দামামা চলে এসেছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশকে ঘিরে ভারতের সাম্প্রতিক অবস্থানকে এখন আর সাধারণ কূটনৈতিক অস্বস্তি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি দ্রুত এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে সীমান্ত, অনুপ্রবেশ, রাজনৈতিক ভাষ্য এবং আঞ্চলিক শক্তির সমীকরণ সব মিলিয়ে একটা সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় পটভূমি বর্তমানে পশ্চিমবঙ্গ। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসন জিতে সরকার গঠন করেছে, আর ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ ইস্যু বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে ছিল তাদের অন্যতম বড় নির্বাচনী ইস্যু। তার মানে খুবই পরিষ্কার, এই সরকার চাইলে হবে না, এর সরকার চাইছে তা নয়, বরং রাজনৈতিকভাবে বাধ্য হয়ে তাকে অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থান নিতে হবে। কারণ নির্বাচনী প্রতিশ্রুতি যখন নিরাপত্তা প্রতিশ্রুতিতে রূপ নেয়, যখন রাজ্যের হিন্দু জনসংখ্যার অস্তিত্বের পক্ষে বিপজ্জনক পরিস্থিতি চলে আসে, তখন সরকার সেটিকে ফাঁকা স্লোগান হিসেবে ফেলে রাখতে পারে না। আর পশ্চিমবঙ্গে বিজেপির জন্য বাংলাদেশ সীমান্ত প্রশ্ন এখন শুধু প্রশাসনিক ইস্যু নয়, এটি তাদের ক্ষমতার নৈতিক ভিত্তির অংশ। আমরা দেখেছি সরকার গঠনের পর সীমান্তে বেড়া দেওয়ার কাজ ত্বরান্বিত করতে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা বলেছে এবং কাজ শুরু হয়ে গেছে। এই একটি সিদ্ধান্তই বলে দেয় যে নতুন সরকার সীমান্ত প্রশ্নকে নীতিগত অগ্রাধিকার হিসেবে দেখছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা এখন নিরাপত্তা রাজনীতির কেন্দ্রীয় একটা অক্ষ বানাতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কঠোরতা কোথায় গিয়ে থামবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 7ই মের ব্রিফিংয়ে বলেছে তাদের দৃষ্টিতে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি ইল্লিগাল বাংলাদেশিজ রিপ্যাট্রিয়েশনের প্রশ্ন। কোনো শরণার্থী যা ওই বাংলাদেশের সংসদে ওই তাদের আক্তার হোসেন পচাডিন যে কথাটা বলেছিলেন সেটা নয়, শরণার্থী নয়, এরা ইল্লিগাল বাংলাদেশি, ভারতে এসছে অবৈধভাবে, তাদেরকে ফেরত পাঠানো, এবং সেটা আইন প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মধ্যে দিয়ে করা হবে, এ কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র দপ্তর 7ই মের প্রেস ব্রিফিংয়ে। একই ব্রিফিংয়ে যদিও ভারত আরো বলেছে, আইনি পথের কথা বলছি বটে, কিন্তু গত 5 বছর ধরে অর্থাৎ শেখ হাসিনার আমলে পাঠানো 2860টির বেশি ন্যাশনালিটি ভেরিফিকেশন প্রশ্নের উত্তর আজও পাঠায়নি বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকার মেনে নেয়নি যে এরা তাদের দেশের অধিবাসী। এখনো সেই প্রশ্ন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এই কথাটা কেন বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রক? কারণ ইঙ্গিত পরিষ্কার,
যদি 5 বছর ধরে বাংলাদেশ ঝুলিয়ে রাখে এরকম মামলা, তাহলে আইনের পথে যাওয়া কথাটি অর্থহীন। তখন রাস্তা একটাই, অবৈধদের জোর করে ফেরত পাঠাও, পুশব্যাক করো, কিংবা পরিস্থিতি এমন তৈরি করো যাতে এই অবৈধরা নিজেরাই বাংলাদেশে পালাতে বাধ্য হয়। যেমন গোপনে এসেছিল তেমন গোপনে চলে যাক। অর্থাৎ দিল্লির সরকারি ভাষা আপাত দৃষ্টিতে প্রশাসনিক, কিন্তু তার রাজনৈতিক তাৎপর্য গভীর। কারণ যখন একটি রাষ্ট্র বলে যে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে এবং সেটি দীর্ঘদিনের ঝুলে থাকা যাচাই প্রক্রিয়ার দোহাই দিয়ে বলা হয়, তখন বোঝা যায় রাষ্ট্র কেবল আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবে না, রাষ্ট্র বার্তা দিচ্ছে তাদের জোর করে পাঠানো হবে। আর সেই প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার ইতিমধ্যেই। এই জায়গায় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এবং দিল্লির অবস্থান একে অপরকে শক্তিশালী করছে, যেটা মমতার আমলে ছিল না। কলকাতার রাজনৈতিক ভাষা বলছে সীমান্তে কড়াকড়ি চাই, দিল্লির কূটনৈতিক ভাষা বলছে এটা আইনি প্রত্যাবাসনের প্রশ্ন। তবে আইনি পথ যে বিলম্ব ঘটনার পথ, সেটাও পরিষ্কার বলে দিচ্ছে। দুই ভাষার মধ্যে শব্দের পার্থক্য আছে, কিন্তু লক্ষ্যগত দূরত্ব খুব বেশি নেই। আর এখানেই শুভেন্দু অধিকারীর বক্তব্যকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। একটি প্রতিবেদনে বলা হয়েছে তিনি বাংলাদেশকে গাজায় ইসরায়েল যেভাবে শিক্ষা দিয়েছে সেরকম শিক্ষা দেওয়ার মতো ভাষা ব্যবহার করেছেন। এই ধরনের বক্তব্যকে অনেকে হয়তো অতিরঞ্জিত রাজনৈতিক নাটক বলবেন, কিন্তু বাস্তবতা হলো এটি সীমান্ত রাজনীতিকে অবশ্যম্ভাবী সামরিক হস্তক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে। অবশ্য এটাও মনে রাখা জরুরি যে ভারতের সংবিধান অনুযায়ী প্রতিরক্ষা, যুদ্ধ, আন্তর্জাতিক সম্পর্ক এবং সশস্ত্র বাহিনী সেগুলো কেন্দ্রীয় সরকারের অধীন। কোনো রাজ্য সরকার একা যুদ্ধ ঘোষণা করতে পারে না। সীমান্ত ব্যবস্থাপনাও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় এবং বিএসএফ কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন বাহিনী। সুতরাং শুভেন্দুর ভাষা সরাসরি যুদ্ধ পরিকল্পনা নয়, কিন্তু সেটা কেন্দ্রীয় সরকারকে হার্ড লাইনে ঠেলে দিতে যথেষ্ট। এবং যুদ্ধ সদৃশ মনস্তত্ত্ব গঠনের রাজনৈতিক ভাষা তৈরি করে যে দিচ্ছে শুভেন্দুর এ কথা বলাই যায়। এবং অনেক সময় ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক মোড়টি কিন্তু এখানেই তৈরি হয়, এভাবেই তৈরি হয়। যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে জনমনে যুদ্ধের মানসিকতা তৈরি হয়। প্রতিবেশী রাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে প্রতিষ্ঠা করা হয়। আর সেই প্রতিষ্ঠার মধ্যে বাস্তবতা থাকলে তো কথাই নেই, তাহলে তো সোনায় সোহাগা। মানুষের ভেতরে এই ধারণা ঢোকানো হয় যে কঠোরতা ছাড়া আর কোনো পথ খোলা নেই। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক আবহে বাংলাদেশকে ঘিরে ঠিক এই মনস্তাত্ত্বিক প্রস্তুতির উপাদানগুলো একে একে জমা হচ্ছে। আর বাংলাদেশের এক বড় রাজনৈতিক শ্রেণীর মানুষের তীব্র ভারত বিরোধী ও হিন্দু বিরোধী হুঙ্কার এবং বিএনপি সরকারের সেই হুঙ্কারে মৌন মদত দেয়া, এই ব্যাপারে ভারতের জনমনকে আরো বিদ্বেষপূর্ণ করে তুলছে বাংলাদেশের প্রতি। তবে এখানে একটি সতর্কতা দরকার। পশ্চিমবঙ্গের সব মানুষ যুদ্ধ চায় বা সবাই বাংলাদেশকে শিক্ষা দিতে প্রস্তুত, এভাবে বললে বিশ্লেষণ দুর্বল হয়ে যায়। তবে বলা যায় অন্তত এই নির্বাচনে বিজেপির এই দাবির সপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে, তাতে বলা যায় অধিকাংশ মানুষ পশ্চিমবঙ্গের তারা বাংলাদেশকে শিক্ষা দিতে প্রস্তুত, যুদ্ধের জন্য প্রস্তুত। যদিও এই বিশ্লেষণ দুর্বল, তবু সঠিক কথা হলো অনুপ্রবেশ প্রশ্নে পশ্চিমবঙ্গের এবং ভারতের উদ্বেগ, ক্ষোভ ও পরিচয় ভিত্তিক রাজনীতি, অর্থাৎ ধর্মীয় পরিচয় ভিত্তিক রাজনীতি, এই তিনটিকে বিজেপি সফলভাবে বড়সড় একটা জন ইস্যুতে পরিণত করেছে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা আসনগুলোতে তো বটেই। এই রাজনৈতিক আবহই সরকারকে আরো কঠোর লাইনে যেতে উৎসাহিত করছে। বাংলাদেশের জন্য ঝুঁকি আরো বাড়ে যখন সীমান্ত প্রশ্নের সঙ্গে মতাদর্শগত উত্তেজনা যুক্ত হয়। ভারত আগেই বাংলাদেশে এক্সট্রিমিস্ট রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল রেটরিক, অর্থাৎ ধর্মীয় এবং রাজনৈতিক সেটা উগ্রপন্থী উস্কানিমূলক বক্তব্য
এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বারবার। ভারত বারবার আরো বলেছে বাংলাদেশের কিছু এক্সট্রিমিস্ট এলিমেন্টস ভারত বিরোধী ফলস ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে, আর বর্তমানের বিএনপি সরকার সেই চেষ্টাকে, সেই ন্যারেটিভকে চেপে দেওয়ার বদলে তাদেরকে উস্কানি দিয়ে চলেছে। অর্থাৎ দিল্লির চোখে সমস্যা শুধু অবৈধ অনুপ্রবেশ নয়, সমস্যা হচ্ছে সীমান্তের ওপারে কি রকম রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে সেটা। ভারতীয় নীতি নির্ধারকদের মধ্যে এই ধারণা আরো শক্তিশালী হচ্ছে দিন দিন যে বাংলাদেশে ভারত বিরোধী বক্তব্য বাড়ছে, হিন্দু বিরোধী মানসিকতা বাড়ছে, আর সেখানকার সরকার সেটিকে যথেষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না বা ইচ্ছা করেই করছে না। তাহলে সীমান্তে সেজন্যই কঠোরতার জন্য ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক যুক্তি আরো শক্তিশালী হবে। এই জায়গায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকটি গুরুত্বপূর্ণ, কারণ দিল্লি সবসময় একটি কথাই বলে এসেছে, বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক সেখানে রাজনৈতিক পরিবেশ আসুক, আওয়ামী লীগ ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসা নয়, তাকে আরো বিসর্জন দেওয়ার ব্যবস্থা করেছে বিএনপি সরকার। দিল্লি সবসময় একটা প্রশ্ন করে, ঢাকায় যে শক্তিই থাকুক তারা ভারতের নিরাপত্তার স্বার্থ, সংখ্যালঘু নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা এবং আঞ্চলিক ভারসাম্যের প্রশ্নে কতটা নির্ভরযোগ্য। এই নির্ভরযোগ্যতা আশা করে বিএনপির তারেক রহমানকে ভারত সমর্থন জানিয়েছিল। কিন্তু এখন যখন সেই নির্ভরযোগ্যতা নিয়ে সন্দেহ বাড়ছে, তখন সীমান্ত ইস্যু খুব দ্রুত বৃহত্তর ভূ রাজনৈতিক অবিশ্বাসে রূপ নিতে শুরু করে দিয়েছে। আর সেখানেই চীন ও পাকিস্তান প্রসঙ্গ আবার আলাদাভাবে সামনে আসে। আমি এটাকে চীন পাকিস্তান বাংলাদেশের জোট হিসেবে বলছি না, কিন্তু ভারতীয় কৌশলগত দৃষ্টিতে যদি বাংলাদেশকে এমন এক রাষ্ট্র হিসেবে দেখা শুরু হয় যে বেজিং আর ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠ ভারসাম্য খুঁজছে, একই সঙ্গে দেশীয় পর্যায়ে ভারত বিরোধী আবহ নিয়ন্ত্রণ করতে পারছে না সেখানকার বাংলাদেশের সরকার, তাহলে দিল্লি বাংলাদেশকে কেবল প্রতিবেশী হিসেবে নয়, সম্ভাব্য কৌশলগত ঝুঁকি হিসেবে, এমনকি শত্রু হিসেবে দেখতে শুরু করবে, আর সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনুপ্রবেশ প্রশ্ন আর একক ইমিগ্রেশন ইস্যু থাকবে না, সেটা তখন হবে জাতীয় নিরাপত্তা, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক প্রবাহের সম্মিলিত ফ্রেমে ঢুকে যাবে। এই কারণেই আমি বলবো, সামনে সবচেয়ে বড় আশঙ্কা আগামীকাল যুদ্ধ হবে এমনটা নয়, যুদ্ধ কালকেই শুরু হবে এমনটা নয়, বরং পরিস্থিতি কিন্তু যুদ্ধের দিকে ক্রমশই ঠেলে দিচ্ছে ভারতকে। সীমান্তে বেড়া দেয়া, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তাদের ফেরত পাঠানোয় হার্ড লাইন অবলম্বন করা, দরকার হলে পুশব্যাক করো, পাল্টা কূটনৈতিক প্রতিবাদকে অস্বীকার করো, জনমত উত্তেজনা, রাজনৈতিক হুঁশিয়ারি, এই সবগুলো মিলে এমন এক অবস্থা তৈরি হচ্ছে যেখানে একটা ছোট ঘটনা দ্রুত বড় সংকটের রূপ নিতে পারে এবং সেই পথে এগোচ্ছে। সীমান্তে একটি মৃত্যু, একটি পুশব্যাক অভিযোগ, একটি উত্তেজক বক্তব্য বা একটি সাম্প্রদায়িক ঘটনার ভিডিও, এসবের যে কোনো একটি স্পার্ক বা ফুলকি হিসেবে, আগুনের ফুলকি হিসেবে কাজ করতে পারে। সবচেয়ে বড় ভুল হবে যদি কেউ মনে করে, আরে এসব কথা তো শুধু কথার কথা বলেছেন শুভেন্দু অধিকারী কি ভারত সরকার। তাহলে যদি এরকম কেউ মনে করে তাহলে সেটা মস্ত ভুল, কারণ রাজনীতিতে কথা কখনো শুধুই কথা থাকে না, কথা জনমত তৈরি করে, কথা প্রশাসনিক পদক্ষেপের নৈতিকতা বানায়, কথা কূটনৈতিক সংঘাতের প্রস্তুতি নেয়। আর যখন ক্ষমতায় থাকা মানুষ কথার মাধ্যমে শত্রু, হুমকি, শিক্ষা, প্রতিশোধ, মানে শিক্ষা দেয়া, প্রতিশোধ নেয়া, এই শব্দগুলোকে যখন স্বাভাবিক করে তোলে, তখন সেই ভাষা একসময় নীতি হিসেবে রূপ নেয়। তাই শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ইসরায়েল যেমন করেছে গাজাকে, তেমন করে দেওয়া হবে বাংলাদেশকে, এই কথাকে আক্ষরিক সামরিক নকশা হিসেবে দেখবেন না, বরং সেই নকশা হিসেবে না দেখে রাজনৈতিক সতর্কতা বার্তা হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত। কারণ তার পেছনে আছে নির্বাচনী ম্যান্ডেট, সীমান্ত উদ্বেগ,
বিপুল সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীর ভারতে অবস্থান এবং তাদেরকে পুশব্যাক করার জন্য কঠোরতার ঘোষণা এবং এ ব্যাপারে দিল্লির ক্রমশ দৃঢ়তর অবস্থান, এই সব জিনিস একসঙ্গে থাকলে আগুন লাগার জন্য সবসময় বিস্ফোরণের দরকার হয় না। অনেক সময় যথেষ্ট হয় শুধু একটি স্ফুলিঙ্গ, আর সেই আগুনের স্ফুলিঙ্গ বা ফুলকি কিন্তু উঠতে শুরু করেছে ভারত বাংলাদেশের মধ্যে। শুধু সেই স্ফুলিঙ্গটা বারুদের স্তূপে গিয়ে পড়ার অপেক্ষা মাত্র, তারপরেই বিস্ফোরণ ঘটবে। আমার মূল্যায়ন তাই খুব স্পষ্ট, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে সীমান্ত রাজনীতি, পরিচয়, ধর্মীয় পরিচয় রাজনীতি এবং ভূ রাজনীতি একে অপরকে খাওয়াচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের কঠোর অনুপ্রবেশ বিরোধী অবস্থান, বাংলাদেশে ভারত বিরোধী উগ্র বক্তব্যের প্রসার এবং পারস্পরিক সন্দেহ, এই তিনটি যখন একসঙ্গেই বাড়ছে তখন ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। আর সেই ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হলে তা শুধু সীমান্তে উত্তেজনা নয়, দুই দেশের সম্পর্ককে যুদ্ধের দিকে ঠেলে দেবেই। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে পশ্চিমবঙ্গের নতুন সরকারের উদ্যোগ এবং বাংলাদেশের যুদ্ধ উন্মাদনা। আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে পশ্চিমবঙ্গের নতুন সরকার, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার এই মুহূর্তে রাজ্য শাসন করছে, তারা তাদের প্রথম মন্ত্রিসভার প্রথম বৈঠকে অনেকগুলি সিদ্ধান্ত করেছে। তার মধ্যে একটি সিদ্ধান্ত বাংলাদেশ সংক্রান্ত, সেটি হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে যে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, সেই সিদ্ধান্তের রেশ ধরে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে যেটুকু অংশ পশ্চিমবঙ্গের যেটুকু অংশে সীমান্তে এখনো কাঁটাতারের বেড়া জমি সংক্রান্ত কারণে দেওয়া সম্ভব হয়নি, সেইখানে দ্রুত তারা জমি ব্যবস্থা করবে। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে ৪৫ দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তার সরকার প্রয়োজনীয় জমি তুলে দেবে। এই জমির পরিমাণ আনুমানিক ৬০০ একর। এই ৬০০ একর জমি এমন নয় যে কোনো একটি জায়গাতে নেওয়া হবে। লম্বা সীমান্ত প্রায় ৫৬৩ কিলোমিটার অঞ্চল আছে যেখানে এখনো কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। এই ৫৬৩ কিলোমিটার হচ্ছে সীমান্তটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত আছে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এবং এর মধ্যে সবচেয়ে কম সীমান্ত এলাকা হচ্ছে অসমের সঙ্গে, আর সবচেয়ে বেশি হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে। এখন এই যে সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, সেটা সদ্য অনুষ্ঠিত নির্বাচনেও এই প্রসঙ্গটি বারে বারে এসেছিল যে বিগত সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তারা সময় মতো জমি দিতে পারছিল না। এই অভিযোগ বারে বারে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন এজেন্সির তরফে বলা হচ্ছিল। এই নিয়ে মামলা মোকদ্দমা হয়েছিল। এবছর জানুয়ারিতেই কলকাতা হাইকোর্ট একটা সময় নির্ধারণ করে দেয়, সেটি হচ্ছে যে ৩১শে মার্চের মধ্যে এই জমি দিতে হবে। কিন্তু ৩১শে মার্চ ওই সময় পশ্চিমবঙ্গের নির্বাচনের কার্যক্রম চলছিল, স্বভাবতই সকলেই নির্বাচনের কাজে ব্যস্ত ছিলেন। তাই নির্বাচন মিটতেই নতুন সরকার এই ব্যাপারে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে যে ১.৫ মাসের মধ্যে জমি দিয়ে দেওয়া হবে। এখন এই যে কাজটি, এই কাজটি নিয়ে বাংলাদেশ থেকে নানা রকম প্রতিক্রিয়া আসছে। এই প্রতিক্রিয়ার মধ্যে দুটো মৌলিক ফারাক আছে। একটি হচ্ছে যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিলেন। এই প্রসঙ্গে বলে রাখি যে গতকাল দুপুরে শুভেন্দু অধিকারীর যে সাংবাদিক বৈঠক, যেখানে তিনি এই জমি সংক্রান্ত বিষয়টি প্রথম বলেন, সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে খুব বড় করে গুরুত্ব দিয়ে খবর প্রচার করা হয়েছিল। এরপরে সালাউদ্দিন আহমেদকে সাংবাদিকেরা তার প্রতিক্রিয়া চেয়েছিলেন। তিনি কিন্তু বলেছিলেন যে একটি রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেবে না। ভারত সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রয়োজনে এই বিষয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু বাংলাদেশের আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ প্রশাসনের, তিনি বাংলাদেশের মুখ্যমন্ত্রী তারেক রহমানের বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তার বক্তব্য কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। তিনি যেমন একটি কথা তো খুবই প্রচারিত হয়েছে, মিডিয়ার শিরোনাম হয়েছে যে কাঁটাতারে বাংলাদেশিরা ডরায় না, বাংলাদেশ সরকার ডরায় না। এছাড়া তিনি বেশ কিছু সীমান্ত সংক্রান্ত অতীতের বিবাদ, হত্যাকাণ্ড, এই সমস্ত বিষয়ে তিনি তুলে এনেছেন। তিনি যেটা বলতে চেয়েছেন যে এই যে সিদ্ধান্তটি শুভেন্দু অধিকারী সরকার নিয়েছে, এই সিদ্ধান্তের প্রতিক্রিয়াটা তার দিক থেকে খুব নেতিবাচক। এবং এই যে আমরা ডরাই না, বাংলাদেশ ডরায় না, বাংলাদেশিরা ডরায় না, এই কথাগুলোর সত্যি কোনো প্রয়োজন ছিল কিনা
কিনা, এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই কথাগুলি কেন আনা হলো। বাংলাদেশের অভ্যন্তর থেকে জামায়াতে ইসলামী তারাও খানিকটা এই ধরনের কথাবার্তাই বলার চেষ্টা করেছে যে সীমান্তে কাঁটাতারে বেড়া দিতে গিয়ে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কেউ মানে হাত গুটিয়ে বসে থাকবে না। আবার নতুন যে দল জাতীয় নাগরিক পার্টি, তারাও খানিকটা জামাতের সুরেই ভারত বিরোধী কথাবার্তা বলেছে যে এটা অশান্তি তৈরির চেষ্টা। এই ধরনের নানাবিধ কথা তাদের বক্তব্য থেকে এসছে, যেখান থেকে এটা বোঝা যাচ্ছে যে একটা, যেটা আমরা মোহাম্মদ ইউনূসের সরকারের সময় দেখেছিলাম যে সরকারের একাংশ এবং রাজনৈতিক দলগুলির একাংশ যারা একটা যুদ্ধ উন্মাদনা, ভারতের বিরুদ্ধে একটা যুদ্ধ উন্মাদনা তৈরি করার লাগাতার প্রয়াস সেখান থেকে তৈরি হয়েছিল। এটাও ঠিক যে এর প্রতিক্রিয়ায় ভারতের দিক থেকেও নাগরিক পর্যায়ে কিন্তু কতগুলি প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যে এখান থেকেও কিছু অবাঞ্ছিত প্রতিক্রিয়া শোনা গিয়েছিল। কিন্তু গতকাল অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের তরফে সরকারিভাবে না হলেও একজন সরকারি ব্যক্তি তিনি যেভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, সেই প্রতিক্রিয়াটি কিন্তু অনেকের কাছেই মনে হয়েছে যে এটা অনাকাঙ্ক্ষিত। তার কারণ একটা রাষ্ট্রের সিদ্ধান্তে, এই সিদ্ধান্ত এমন নয় যে বাংলাদেশের জমি দখল করে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দেওয়া হবে। ভারত কাঁটাতারের বেড়া ভারতের জমির ওপরেই দেবে। সেই কারণেই পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে যে জমি অধিগ্রহণ করে দিতে, বা প্রয়োজনে যেখানে জমি কেনা দরকার সেখানে কেনাকাটার কাজটা যাতে রাজ্য প্রশাসন করে দেয়। এখন এই যে কাঁটাতারের বেড়া, এই কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তটি কিন্তু মোটেই নতুন নয়। এই কাজটা ধারাবাহিকভাবে করা সম্ভব হয়নি, এটা একটা ভারতের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু এই পরিকল্পনাটি কিন্তু নতুন নয়। এটা 8-এর দশকের গোড়ায় যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী, তখন থেকে এই আলোচনার সূত্রপাত যে বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দিতে পারলে একটা স্থায়ী সমাধান হবে। 1986 সালে এই কাজ প্রথম শুরু হয় যখন প্রধানমন্ত্রীর নাম রাজীব গান্ধী। এই যে কার্যক্রম শুরু হয়েছিল, এটা ঠিক যে এই কাজ খুব ধারাবাহিকভাবে সব সময়তে ধারাবাহিকভাবে করা যায়নি। জমির সমস্যা আছে, সরকারের দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে, অনেক সময়তে বাংলাদেশের সঙ্গে ডিসপিউট হয়েছে যে তারা কোনো একটা জমিতে তার মানে কাঁটাতারে বেড়া দিতে গেলে পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বলেছে যে এটা নিয়ে আলোচনা দরকার। এখন দুটো দেশের মধ্যে এই ধরনের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এক ধরনের বিবাদ চলে, যে বিবাদগুলোকে কূটনৈতিক পর্যায়ে, প্রশাসনিক পর্যায়ে মীমাংসা করাটাই হচ্ছে সঠিক সিদ্ধান্ত। কিন্তু সেইটাকে নিয়ে যদি রাজনীতি শুরু করা হয়, তাহলে যেটা হয় যে দুদেশের সম্পর্ক বিনষ্ট হয়। গতকাল বাংলাদেশের তরফে যে মানে প্রতিক্রিয়াগুলি এসছে, যেটা ভারতীয় মিডিয়াতেও স্বভাবতই খুব বড় করে প্রচারিত হয়েছে, বাংলাদেশের মিডিয়াতেও খুব বড় করে প্রচারিত হয়েছে, যে প্রতিক্রিয়াটা কিন্তু খুব নেতিবাচক, যে অ্যাজিভ যেন ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করছে। এরকম কোনো কিন্তু কিছু হচ্ছে না। এটা কাঁটাতারের বেড়া দেওয়ার, এবং পশ্চিমবঙ্গই খানিকটা পিছিয়ে ছিল, এবং তারও অনেকগুলো কারণ আছে। বেশ কিছু জায়গা আছে যেখানে চট করে জমি নেওয়ার সমস্যা আছে, অনেক জলা জমি আছে, অনেক জায়গাতে মানে জমির মালিকানা নিয়ে ডিসপিউট আছে, ফলে কাজটা হয়নি সময় মতন। কিন্তু এমন নয় যে একটা নতুন সিদ্ধান্ত, নতুন সরকার এসে একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, একটা ধারাবাহিক সিদ্ধান্তের বাকি কাজটা নতুন সরকার চায় খুব দ্রুত সম্পন্ন করতে। সেই ব্যাপারে যে প্রতিক্রিয়াগুলো এসছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং সরকারের একজন কর্তা ব্যক্তি, তার কারণ তিনি আর কেউ নন, প্রধানমন্ত্রীর, বাংলাদেশ সরকারের, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা, ফলে তার কথা তো একেবারে ফেলনা হতে পারে না। তিনি গত মাসে ভারত সফরে এসেছিলেন, বাংলাদেশের বিদেশ মন্ত্রী এসেছিলেন খলিলুর রহমান, তখনও কিন্তু এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা হয়েছে মানে দুদেশের মধ্যে, যে এই যে অনুপ্রবেশের সমস্যা, বা যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী যাদেরকে বিএসএফ বা অন্যান্য এজেন্সি ধরছে, তাদের ফেরত পাঠানোর উপায় কি হতে পারে। বাংলাদেশের এই নিয়ে কতগুলি আপত্তি আছে, তারা পুশব্যাক নিয়ে আপত্তি তুলেছে। আবার ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য যে পুশব্যাকটা সেই স্তরে গিয়ে করতে হয় যখন বাংলাদেশ মাসের পর মাস, বছরের পর বছর তাদের নাগরিকদের নাগরিকত্ব নিশ্চয়তা তারা ফেলে রাখে, অর্থাৎ তাদের কাছে যখন জানতে চাওয়া হয় যে এরা তোমার দেশের কোন এলাকার বাসিন্দা, কোথাকার বাসিন্দা, তুমি কনফার্ম করো, দেখা যায় যে সেখান থেকে রিপ্লাই আসে না। এটাই ভারত সরকারের তরফে বক্তব্য যে তারা জবাব দেয় না, ফলে একটা পর্যায়ে গিয়ে পুশব্যাক করতে হয়। এবং এটা নিয়ে দুদেশের রাজনীতিকদের মধ্যে এক ধরনের রাজনৈতিক এজেন্ডা আছে, এ নিয়েও কোনো সন্দেহ নেই। কিন্তু গতকাল সোমবার শুভেন্দু অধিকারী সরকার যে সিদ্ধান্তটি নিয়েছে, সেটা কিন্তু একটি ধারাবাহিক কার্যক্রমেরই আরেকটি পর্যায়। নতুন সরকার এসছে এবং তারা নির্বাচনে বিজেপির তরফে এরকম প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে কাঁটাতারের বেড়া দিয়ে অনুপ্রবেশ এবং চোরাচালান, সন্ত্রাস দমন, এই অনেক
অনেকগুলি মাল্টিপারপাস অনেক বহুমুখী কার্যক্রম বা বহুমুখী সমস্যাকে অ্যাড্রেস করা সম্ভব কাঁটাতারের বেড়া দিয়ে দিতে পারলে। এবং এটা তো পরিসংখ্যানও দেখা যাচ্ছে, বাংলাদেশও নিশ্চয়ই জানে, তার কারণ আজকের দুনিয়াতে কোনো মানে অধিকাংশ নথিপত্র কিন্তু খুব ওপেন। ভারতের পার্লামেন্টে কি নথি পেশ হচ্ছে, বাংলাদেশের সংসদে কি নথি পেশ হচ্ছে, বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বার্ষিক রিপোর্ট, ভারতের বিদেশ মন্ত্রকের বার্ষিক রিপোর্ট, সব জায়গাতেই আছে যে অনুপ্রবেশের হার অতীতের তুলনায় অনেক কমে গিয়েছে। এখন ভারত চাইছে যারা অনুপ্রবেশকারী হিসেবে আছেন তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে, সেটা আরেকটি কার্যক্রম। কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে এই যে অপরাধ যেগুলি হয়, অর্থাৎ বিনা অনুমতিতে বিনা নথিপত্র ছাড়া সীমান্ত পেরোনো বা চোরা কারবার, অন্যান্য কারবার এবং অস্ত্র আদান প্রদান, জঙ্গি তৎপরতা, নাশকতা, এই যে বিষয়গুলি, এটা তো নিশ্চয়ই বাংলাদেশেরও প্রত্যাশিত, বাংলাদেশেরও চাওয়া উচিত যে এই ধরনের মানে কার্যক্রম যাতে সীমান্তে না হয়। এখন বাংলাদেশের কিছু অবজেকশন যেটা নিয়ে কিন্তু দু দেশের মানে যখন দ্বিপাক্ষিক আলোচনা হয় তখন সেখানে সেই বিষয়গুলো আলোচনা হয়। যেমন ফেলানি খাতুন, যিনি 2011 সালে বাংলাদেশের এক কিশোরী, অভিযোগ যে বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে, কখন না যখন সে মই বেয়ে কাঁটাতারের বেড়া পেরোনোর চেষ্টা করছিল। এখন এইটা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অনেকগুলি দল তারা এই লাগাতার এই 15-16 বছর ধরে রাজনীতি করে যাচ্ছে। এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়, এটা নিশ্চয়ই ভারতও কখনো সমর্থন করে না, কারণ এই ধরনের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই ধরনের মৃত্যু আটকানোর জন্যই কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তটি অন্তত ভারত সরকার তাই বলছে, এবং ভারতের পরিসংখ্যানও তাই দেখাচ্ছে যে এর ফলে দু দেশেরই সুবিধা হয়েছে। কারণ সীমান্তে এই অশান্তির ফলে সীমান্তবাসী যারা, অর্থাৎ সীমান্তের চারপাশে যারা বসবাস করেন, তাদের কিন্তু দৈনন্দিন জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে তারাও খানিকটা শান্তিতে বাস করতে পারে যদি এই ধরনের অপরাধগুলি দমন করা যায়। কিন্তু দুর্ভাগ্যের হচ্ছে যে তারেক রহমানের সরকার ক্ষমতাসীন হওয়ার পরে ভারতের তরফে অনেকভাবেই কিন্তু বাংলাদেশের প্রতি একটা শুভেচ্ছার বার্তা দেওয়া হয়েছিল, যে অন্তর্বর্তী সরকারের সময় ভারত একেবারে মানে খোলাখুলি তারা স্পষ্ট বলেছিল যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত খুব বেশি অগ্রসর হবে না, ভারত অপেক্ষা করছে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক। সেই নির্বাচিত সরকার বিএনপি, সেই সরকারকে ভারতের প্রধানমন্ত্রী মানে ফল বেরোনোর পরেই তারেক রহমানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন। তারেক রহমান যখন অফিসিয়ালি বিএনপির চেয়ারপারসন হলেন খালেদা জিয়ার প্রয়াত হওয়ার পর, তখন ভারতের হাই কমিশনার মারফত ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। ফলে ভারতের তরফে কিন্তু এই নির্বাচিত সরকারের প্রতি একটা শুভেচ্ছার বার্তা গোড়া থেকে দেওয়া হয়েছে, এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আবার মজবুত করা, আবার পুরনো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বারে বারে বলা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরফে এই যে ইদানিং বেশ কয়েকটি ঘটনায় বাংলাদেশের অভ্যন্তর থেকে যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেই কথাবার্তা থেকে একটা বিষয় স্পষ্ট, যে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি কিন্তু ক্রমশ ঢাকার তরফে একটা প্রশ্ন আঁকা হচ্ছে বলে এপারে অন্তত অনেকেই মনে করছেন। এবং এই যে পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নিয়ে, অর্থাৎ জমি অধিগ্রহণ করে তারা বিএসএফ এর হাতে তুলে দেবে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, সেই সিদ্ধান্তকে নিয়ে যে ধরনের প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, যে ধরনের যুদ্ধ উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে, তাতে মনে হয় যে আবার এরকম আশঙ্কা দেখা দিচ্ছে যে আবার সম্পর্কটা সেই গত বছরের মতন, অর্থাৎ যে সময় অন্তর্বর্তী সরকার ছিল, যখন দুদেশের মানুষও দুদেশের মধ্যে বিবাদের মধ্যে জড়িয়ে পড়েছিল, সেই দিকে না গড়িয়ে যায়। এটা বোধহয় কাঙ্ক্ষিত হবে না, কারণ দু প্রান্তেই কিন্তু নতুন সরকার এসছে, নতুন সরকারকে কাজ করতে দিতে হবে। বিএনপি সরকার, তারা 2 মাস 3 মাস তাদের বয়স হলো, তাদেরও কিন্তু এখন কাজ করার সময়। পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, তাদেরও এখন কাজ করার সময়। দুই সরকারকে যদি এখন সীমান্তের দিকে চেয়ে থাকতে হয় আর সীমান্ত নিয়েই ভাবতে হয়, তাহলে কিন্তু হবে না। ফলে সীমান্তে এমন অস্থিরতা তৈরি করা উচিত নয়, ন্যায্য ইস্যুতে নিশ্চয়ই প্রতিবাদ করা উচিত, কিন্তু রাজনীতি করার জন্য নয়। বাংলাদেশের অভ্যন্তর থেকে সবসময় একটা ভারত বিরোধিতা সুর চড়ানো একটা এই সস্তা রাজনীতির আমরা ধারাবাহিকতা দেখেছি বাংলাদেশের জন্মের পর থেকেই। দুর্ভাগ্যের হচ্ছে যে যখন দুদেশের শীর্ষ নেতৃত্বের স্তরে একটা আনুষ্ঠানিকভাবে বার্তা দেওয়া হয়েছিল যে আবার পুরনো সম্পর্ককে মেরামত করা হবে এবং দুদেশের নাগরিক পর্যায়ে সম্পর্ক হবে, কখনোই নাগরিক পর্যায়ে সম্পর্ক কিন্তু সেই জায়গায় যেতে পারে না যখন নেতৃস্থানীয় ব্যক্তিরা এমন কিছু মন্তব্য করে যে মন্তব্য উত্তেজনা তৈরি করে। ফলে আমার মনে হয় যে দুদেশে
পশ্চিমবঙ্গের নতুন সরকার, বাংলাদেশেও নতুন সরকার, সীমান্তের মধ্য দিয়ে দুটি ভূখণ্ড আলাদা, কিন্তু দুই সরকারকেই কিন্তু এখন কাজের জন্য অনেক বেশি মনোনিবেশ করতে হবে। ফলে অকারণ এমন কোনো বিবাদ তৈরি করা উচিত নয় যেটার আসলে মানে উদ্দেশ্য শুধুই রাজনীতি, যেখানে দুদেশের মানুষের কোনো সম্পর্কের মানে স্বার্থের সম্পর্ক নেই। সেই ধরনের পদক্ষেপ, সেই ধরনের মন্তব্য, সেই ধরনের রাজনীতি সত্যি অনাকাঙ্ক্ষিত। এখান থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয়।